এই যে সিমুলেশন করার জন্য আমাকে এরকম একটা পাইপ ডিজাইন করতে হয়েছে ফার্স্টে, ঠিক আছে? সো এই পাইপটা এই সিমুলেশন সফটওয়্যার অ্যানসিসের মাধ্যমে করা যায়, বাট আমি আমাদের যে সলিডওয়ার্কসের সফটওয়্যারটা আছে এই সফটওয়্যার দিয়ে পাইপটা ইজিলি ড্র করতে পারি। এবং অন্য যে সফটওয়্যারটা আছে ওটা দিয়েও করা যায়, ওটা আমার কাছে কঠিন মনে হচ্ছে। সলিডওয়ার্কসের সফটওয়্যার দিয়ে আমি ইজিলি ইম্পোর্ট মানে ডিজাইন করে সফটওয়্যার ইম্পোর্ট দিছি, দেন আমি করছি সিমুলেশন করছি, ঠিক আছে, অ্যানালাইসিস। সো এই ধরনের কাজ করতে গেলে আমাদের ডিজাইন জানতে হবে। আমাদের আজকে ক্লাস 10 সম্ভবত, 10 না 11, হ্যাঁ। হোল উইজার্ড, স্প্লিট লাইন, তারপর আছে কম্পোজিট লাইন, হেলিক্যাল অ্যান্ড স্পাইরাল, প্রজেক্ট কার্ভ। সো এই বিষয়গুলো আজকে ক্লাসে আলোচনা করব। প্রিভিয়াস কোনো কোশ্চেন আছে কারো? ক্লাস শুরুর আগে একটু বলি, তারপরে যদি আবার শেষে থাকে ট্রাই করবো শেষের দিকে আবারও জিজ্ঞেস করার। আমরা বাসায় যারা প্র্যাকটিস করতেছি, কাজ করতে যেয়ে কোথাও কি কোনো প্রবলেম ফেস করতেছি কি না? আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? জি, দেখা যাচ্ছে। ওকে, আর একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি তো গুগল ড্রাইভে আমাদের ভিডিও আপলোড করতেছি। তো গতকাল আপলোড করছি আমি, কিন্তু আমার যে ড্রাইভে যে লিঙ্কটা আছে টোটালটা একবারে দিয়ে দিছি, ফোল্ডারের লিঙ্ক। সো ওই ফোল্ডারের ভিতর ঢুকলে প্রতিদিনের আপডেট পাওয়া যাবে, ঠিক আছে? তা আমি আর প্রতিদিন একটা একটা করে ক্লাস 9 ক্লাস 10-এর লিঙ্ক দিব না, আমি একবারে দিয়ে দেব, ওটা থেকে বুঝে নিতে হবে, ঠিক আছে, যে কোন ক্লাসটা শেষ হয়েছে, আমরা কোন ক্লাসটার ভিডিও আমরা দেখিনি, দেখবো সেগুলো। ক্লাস 9 এর ভিডিওটা মনে হয় দেখা যায় না ওখানে। ওটা কি আপলোড হয়েছিল? এই তো আমাকে ইনফর্ম করতে হবে, আমি মনে হয় ওটাকে পাবলিক করিনি। হ্যাঁ, পাবলিক, আমরা ওই ক্লাস 8 পর্যন্ত দেখছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আমাকে এরকম জানাবা যে ভাই এরকম প্রবলেম হচ্ছে, আপনি আপলোড করছেন কিনা। কি ব্যাপার, 9 তো কালকে আপলোড করছিলাম। কালকে পিসি মনে হয় বন্ধ হয়ে গেছে, এরকম কোনো একটা সমস্যা হয়েছে মনে হয়। আচ্ছা, 4 মিনিট পরে আমরা দেখতেছি যে আপলোড হয়েছে কিনা। তো আজকে আমরা শিখবো হোল উইজার্ডের কাজ। হোল উইজার্ডের কাজ করার ক্ষেত্রে আমাদেরকে একটা বোল্ড ডিজাইন করে দেখলে সুবিধা হবে। বোল্ডে আমাদের থ্রেড থাকে, এই থ্রেড ডিজাইন করার ক্ষেত্রে হোল উইজার্ড ইউজ করা হয়। আবার অনেক জায়গা আছে কিছু ছিদ্র করার জন্য হোল উইজার্ড ইউজ করা হয়। ওকে, এখন এই জায়গাটা আমার হোল তৈরি করার দরকার। সেই ক্ষেত্রে আমরা এইখানে ফিচার্সের থেকে এইখানে যাব,
উইজার্ড, হোল উইজার্ড। এই হোল উইজার্ডের মধ্যে এইখানে ক্লিক করলে হচ্ছে হলো আমরা যদি হোল তৈরি করতে চাই সেটা, আর এটা আছে থ্রেড করার জন্য, যে আমাদের ওই ছিদ্রের ভিতরে যদি থ্রেড করতে হয় সেই ক্ষেত্রে হলো এগুলো ইউজ করতে হয়। তো হোল উইজার্ডটা আগে আমরা দেখি। এইখানে আমাদের এই যে বিভিন্ন ধরনের টাইপস আছে, এই টাইপসের মধ্যে কোন ধরনের হোল কাট করতে চাচ্ছি আমরা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি মনে করলাম এটা এই ধরনের হোল ক্রিয়েট করতে চাচ্ছি, এবং সেটা স্ট্যান্ডার্ড কি হবে সেটা, এই যেমন আইএসও আছে, তারপর এএনএসআই আছে, বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড আছে। সো যে কোনোটা ইউজ করা যায়, আমি আইএসও ইউজ করলাম। দেন আছে টাইপস, কীরকম আমরা চাচ্ছি, এখান থেকে এটা ক্লিক করলাম। এই যে মডিউল আছে, এই এম নাম্বারের উপর ডিপেন্ড করে সাইজ তৈরি হয়। এখানে কিছু কিছু নাম্বার আছে, এই নাম্বারটা আস্তে আস্তে সেট করতে হয় যে আমার কোন সাইজের ড্রিল করব আমরা, ঠিক আছে। তারপর নর্মাল, থ্রু ওয়াল, বাইলেটারাল মানে হচ্ছে দুই দিকে। সো টলারেন্স, যদি আমাদের টলারেন্সের প্রয়োজন হয়, সো আমি আপাতত টলারেন্স দিব না, বাট যখন প্রফেশনাল ডিজাইনার ডিজাইন করে তখন তাকে টলারেন্সটা দিতে হয়, যে আমার এই হোলটা তো এক্স্যাক্টলি নাও হতে পারে, একটু কম বেশি তো হবেই, তো আমরা কতটুকু অ্যাকসেপ্ট করব অ্যাকুরেসি মেজারমেন্ট করার জন্য টলারেন্স দিতে হয়। সো টলারেন্সটা কি দুই দিকেই হবে, নাকি পজিটিভ দিকে আমি টলারেন্স রাখবো, নেগেটিভ দিকে রাখবো না, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে টলারেন্স দিতে হয়। ওকে, দেন এইগুলো সবগুলো যখন সিলেক্ট হয়ে যাবে তখন আমরা চলে যাব পজিশনে, যে এই 3D স্কেচে যদি আমরা ক্লিক করি তখন আমরা কোথায়, যেখানে আমরা যে পয়েন্টে সিলেক্ট করব সেইখানে আমাদের ওই হোলটা ক্রিয়েট হবে। আমি এখন এই মুহূর্তে একটা কাজ করব, এই যে ডট পয়েন্ট আছে না, এই ডট পয়েন্ট আমরা সেট করব। এই ডট পয়েন্ট এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এবং ডাইমেনশন দিলাম। এখানে থেকে ডাইমেনশন দেওয়া যায় যে এই ডট পয়েন্টটা এই লাইন থেকে 50 দূরে হবে, এই লাইন থেকে এটা হবে 40। ওকে, অ্যান্ড ফাইনালি আমরা এইটার সাথে এটারে ভার্টিক্যাল করে দিলাম, হরিজন্টাল এটার সাথে হরিজন্টাল করে দিই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, অ্যান্ড এইটার ডিস্টেন্সটাও আমরা 40 করে দিলাম। আর এইটাকে মিডিলে বরাবর কি নেওয়া সম্ভব, সেই ক্ষেত্রে আমাকে একটা মিডিল পয়েন্ট সিলেক্ট করতে হবে, অ্যান্ড এটার সাথে এটাকে একই লাইন বরাবর করে দিলাম। ওকে, এখন যদি আমি ওকে দেই তাহলে আমার এখানে কিন্তু হোল ক্রিয়েট করা হয়ে গেছে। এটা এমন যে আমরা যে রিভলভের কাজ করি, যে এরকম একটা স্কেচ করতাম যদি, এবং সেটাকে যদি এই পয়েন্টের সাপেক্ষে, মানে এখানে যেটা রেফারেন্স লাইন আছে, এই রেফারেন্স লাইনের সাপেক্ষে যদি আমি রিভলভ কাট করতাম তাহলে কিন্তু এরকমই বস্তু তৈরি হতো। কিন্তু এইখানে এই অবস্থাতে স্কেচ করা এবং এত সুন্দর করে রিভলভ করা, এটা একটু টাফ। বাট এই যে আমাদের হোল উইজার্ড আছে, এই হোল উইজার্ড ফিচার্সের মাধ্যমে আমরা এটা কিন্তু ইজিলি করতে পারবো। ওকে, তো হোল উইজার্ডের ভিতরে আমাদের কি এই যে কয়েকটা টাইপস আছে, স্ট্যান্ডার্ড আছে, তারপরে স্ট্যান্ডার্ডের পরে টাইপস আছে, এখানে সাইজ আছে যে আমরা কোন সাইজ দিতে যাচ্ছি, এই এম এর উপরে সাইজ নাম্বার বোঝায়, তারপর ফিট, নর্মাল, ক্লোজ, লুজ, যদি আমরা কাস্টমাইজ করতে চাই যে না আমরা এইখানের যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমরা এই সাইজের উপর আমি ডিপেন্ড করব না, আমি নিজে সেট করতে চাই, এই সাইজটা একটু বাড়াতে চাচ্ছি, এই সাইজটা একটু কমাইতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এইখানে অ্যাঙ্গেলটা আমি কম বেশি করতে চাচ্ছি, সেটাও আমরা করতে পারবো।
তখন আর এই নাম্বার এই সাইজটা অতটা ভ্যারি মানে কাজ করবে না এই সাইজটা, ঠিক আছে। আর যখন আমরা এই সাইজটা চেঞ্জ করে দেব, যেমন ওটা ছিল কত 6 জন্য এরকম অবস্থা 90 ডিগ্রি, আমরা যদি 16 দেই সেই ক্ষেত্রে এটা কিন্তু চেঞ্জ হয়েছে নাম্বারটা। এই ডিগ্রিটা হয়তো আবার চেঞ্জ হয়নি, কিন্তু এই নাম্বারটা চেঞ্জ হয়েছে। ওকে, আমরা যদি 3 দেই তাহলে এই দুইটা নাম্বারই চেঞ্জ হচ্ছে, ইনসাইড এবং আউটসাইড। তো 12 দিলাম, ওকে দিলাম। সরি, ওকে দেওয়ার আগে তো আমাকে এখানে 3D স্কেচ করতে হবে। এই যে বড় হোল ক্রিয়েট করার জন্য আমাকে এই সাইজটা বড় করতে হবে। আশা করি বুঝতে পারছি সবাই। নিজেরা যখন প্র্যাকটিস করব তখন আরও ক্লিয়ার বুঝতে পারবো। যদি না বুঝি নেক্সট ক্লাসের দিনে কোশ্চেন করব। ওকে, আমাদের এরপরে আছে কি থ্রেটের বিষয়টা। যদি আমি একটা বোল্ট ডিজাইন করি, এবং এই যে ইনার রেডিয়াস, ইনার যে সার্কেলটা আছে, এই সার্কেলটার ভ্যালু দিয়ে দিলেও আমার একটা সাইজ বোঝা যাবে। আমি ভ্যালু দিলাম হচ্ছে 50। ওকে, ফুললি ডিফাইন না হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের এই অরিজিন থেকে এটার অবস্থান এখনও ফিক্স না। তো এটা উপর দিকে, ডান দিকে, বাম দিকে মুভ করতেছে, যার কারণে এখানে আন্ডার ডিফাইন আছে। আমি একটু ফুললি ডিফাইন করার চেষ্টা করি। এই পয়েন্টটা হরাইজন্টাল হবে। ভাইয়া স্ক্রিন লক হয়ে আছে আর কি, মানে হ্যাংয়ের মতন হয়ে আছে, দেখা যাচ্ছে না? মানে দেখা যাচ্ছে না, থেমে আছে আর কি। আপনি কাজ করেন যে এটা দেখা যায় না। ও আচ্ছা, আমার মনে হয় এটা নেটওয়ার্কের কারণে হইতে পারে। ওয়েট। যদি ভিডিও আপলোড দিয়ে থাকেন তাহলে মানে ওটাও বন্ধ করে দিলে নেটওয়ার্ক এখন কি কাজ দেখা করবে যাচ্ছে? এদিকে এখন ভালো। কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়, বাকি আপনি যখন কাজ করেন কিছুক্ষণ পরে এটা শো করে। এটা হয়তো নেটওয়ার্কের কারণে হইতে পারে। হ্যাঁ, নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে বর্তমান। হ্যাঁ, তাহলে ওই যে আপলোডের এটা পরে দিলে তাহলে আপলোড এখন কমপ্লিট, ক্লাসটা ক্লিয়ার হবে। আপলোড ডান, আপলোড শেষ, আপলোড 4 শেষ না? মিনিট হ্যাঁ। ও, এই জন্য। আচ্ছা, তো এই যে ডায়ামিটারটা আছে, এই ডায়ামিটার মানে কি এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে এইখান থেকে এই সার্কেল পর্যন্ত দূরত্ব 1000 দিলাম, অ্যান্ড এখনও ডাইমেনশন বাকি আছে। তো এটা এখন বুঝতেছি না যে আসলে কী ধরনের ডাইমেনশন বাকি আছে। এখন আমি উপর দিকে নিতে চাইলে যাচ্ছে না, বাম দিকে নিতে চাইলে যাচ্ছে না, কিন্তু আমি যদি লাইনটাকে একটু বড় করতে চাই বড় হয়ে যাবে, ঠিক আছে। এটা যে ঘুরতেছে এইটাকে ফিক্সড করা হয়নি, তো এই কারণে এটা এখনও ব্লু কালার আছে। এটাকে আমি ভার্টিক্যাল করে দিলাম। ওকে, এখন কিন্তু এটা আর সাইজও বড় হবে না, এটাকে ঘোরানো সম্ভব না, ডানে বামে মুভ করাও সম্ভব না, যার কারণে এটা ফুলি ডিফাইন হয়েছে, এটা ব্ল্যাক হয়ে গেছে। ওকে, আমি এটাকে এক্সট্রুড করে দেই, এক্সট্রুড 20 পর্যন্ত করি, না 25। দেন আমি এখানে আবার স্কেচ করি। আগে আমার এখানে সেন্টার পয়েন্টটা খুঁজতে হবে। এখন একটা বৃত্ত আঁকবো। এই যে লাইনটা আনছি, এই লাইনটার মাঝখানে নিলে আমরা সেন্টার পয়েন্ট পাচ্ছি, মিড পয়েন্ট। ওকে, এটা 30 দিলাম, অ্যান্ড এক্সট্রুড করলাম 100 পর্যন্ত। এখন এইখানে থ্রেড কাটার ক্ষেত্রে
আমাকে দুটা বিষয় অবলম্বন করা হলো ম্যানুয়াল পদ্ধতি, যে ফার্স্ট অফ অল এখানে একটা স্প্রিংয়ের মতো কয়েল সেট করতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের ফার্স্টে এখানে স্কেচ করে স্কেচ 1, দেন আমরা এই স্কেচটাকে জাস্ট কনভার্ট এন্টিটি করে দেব। তার মানে কী করলাম, এই প্লেনের উপরে একটা বৃত্ত আঁকলাম, আর কিছুই করিনি, তেমন কিছুই না, ঠিক আছে, কনভার্ট এন্টিটি করছি। দেন আমাদের ফিচার্স থেকে এইখানে যে হেলিক্যাল অ্যান্ড স্পাইরাল, হ্যালিক্স অ্যান্ড স্পাইরাল, এটা ক্লিক করে দিতে হবে। এখন আমাদের কি হচ্ছে, এই পেজগুলো তৈরি হচ্ছে, যেটার এখানে কিছু বিষয় আছে, যে আমরা এই ভ্যারিয়েবল পিচ চাচ্ছি না কনস্ট্যান্ট পিচ চাচ্ছি। পিচ বলতে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব, ঠিক আছে, এই যেখান থেকে শুরু হয় ওই অপোজিট পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় পিচ। তো এইখান থেকে এই পিচের দূরত্ব আমরা যদি ভ্যারিয়েবল পিচ চাই, যে আমরা প্রথম প্যাচে একটু বড় চাই, তারপরের প্যাচে একটু ছোট চাই, বা তার থেকে একটু বড় চাই, সেই ক্ষেত্রে এইগুলো আমরা ইউজ করি। তা আমি কনস্ট্যান্ট পিচ দিয়ে দেখাই। অ্যান্ড যদি আমাদের এই পিচটা এইভাবে ডান দিকে যে ঘুরছে, যদি আমরা এইভাবে এটা হলো কি ক্লকওয়াইজ ঘুরছে, তাই না, যদি আমরা কাউন্টার ক্লকওয়াইজ করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে রিভার্স করতে হবে। ও সরি, মানে উপর দিকে হচ্ছিল নিচের দিকে হবে, সেটাকে আমাদের রিভার্স করতে হবে। আর ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ এখানেই আছে, এই যে এখন আমাদের এই যে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে, যদি আমরা ক্লকওয়াইজ দিই ক্লকওয়াইজ। এবং এই পিচ নাম্বারটা বড় ছোট করা যায়, যদি আমাদের থ্রেডের ডিস্টেন্স কমাইতে হয় সেক্ষেত্রে আমরা এইভাবে কমাবো, আর যদি বাড়াতে চাই এভাবে বাড়াবো। দেন রিভলিউশন কতটুকু হবে, মানে কয়টা প্যাচ দিবে, ঠিক আছে, এটাকে প্যাচ সংখ্যা বলা হয় রেভলিউশন। তো প্যাচ সংখ্যা আমি মনে করলাম 5টা দিব, সেই ক্ষেত্রে এরকম 5টা তৈরি হয়েছে। এখন আমার থ্রেড তো নিচে দরকার, উপরে দরকার না, সেক্ষেত্রে আমি রিভার্স করে দেব, এখান থেকে রিভার্স করে দিলাম। ওকে, এই পর্যন্ত আমরা এটাকে 15 করে দিলাম। অ্যান্ড এখানে প্যাচ সংখ্যা ওকে 5টাই থাক। কাজ শুরুর ক্ষেত্রে, শুরুতে শেখার ক্ষেত্রে আমরা এরকম দিয়ে শিখতেছি না, এটা আরো কমাই দিই 10, আর এটা 10 রাখলাম। দেন এটা হচ্ছে কি ডিগ্রি, এই কত ডিগ্রি ঘুরবে, ঠিক আছে। এখানে আমরা যদি টপ থেকে দেখি, তো এইখান থেকে শুরু হয়েছে, যদি এইখানে এসে থামে তার মানে হচ্ছে 270 ডিগ্রি। আবার যদি এইখান থেকে ঘুরে এসে আবার এইখানেই থামে তাহলে সেক্ষেত্রে 360 ডিগ্রি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা এখানে বোঝায়। সো এখানে তো 360 ডিগ্রি কাজ করছে, এখান থেকে শুরু এইখানে শেষ। তাহলে আমরা ডিগ্রিটা যদি একটু কমাই দেই, এই যে কমাই যদি দেই 180 দেই, তার মানে এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে কাজ শুরু করতেছে, একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে সে রেফারেন্স করে, এটা তেমন কিছুই না। দেন আমরা ওকে দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে একটা স্প্রিং তৈরি হলো, স্প্রিংয়ের একটা স্কেচ, ওকে, 3D স্কেচ। এখন আমাদের যে প্লেন নেব এই প্লেনটা অবশ্যই এইটার মাঝ বরাবর হইতে হবে, ওকে। যদি মাঝ বরাবর না থাকে তাহলে আমরা এখান থেকে প্লেন ক্রিয়েট করে নেব একদম মাঝ বরাবর। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের রাইট সাইড ফ্রন্ট প্লেনটা মাঝ বরাবর গেছে। এই ফ্রন্ট প্লেনে আমরা একটা ত্রিভুজ আঁকবো, অ্যান্ড এখানে এটাকে ভার্টিক্যাল করে দিলাম, অ্যান্ড
এটা ডিস্টেন্স করে দিলাম 5। এখান থেকে এই ভার্টেক্সের ডিস্টেন্স করে দিলাম 10। এরপর আমি এইখান থেকে এইখানে একটা সেন্টার লাইন ড্র করব, সেন্টার লাইন। ওকে, যে সেন্টার লাইনটার ডিস্টেন্স হচ্ছে 1। তাহলে কি আমরা এইখানে একটা পয়েন্ট পাইছি। এই যে পয়েন্টটা আমাদের এই যে হেলিক্সের যে স্কেচ আছে এইটার সাথে আমরা কন্ট্রোল বাটন প্রেস করে দুটাকে সিলেক্ট করব। কন্ট্রোল বাটন প্রেস করে আমরা দুটাকে সিলেক্ট করব। তারপরে আমরা কি করব, এইখানে পিয়ার্স নামে একটা অপশন অন হয়, ঠিক আছে। এই পিয়ার্স যখন আমি অন করে দিব তখন কি ঘটনা ঘটবে আগে আবার বলি, যে আমাদের যে এই যে পয়েন্টটা আছে আর এই যে লাইনটা আছে, এই লাইনের সাথে আমরা কি করব, কন্ট্রোল বাটন প্রেস করে দুটাকে সিলেক্ট করার পরে আমাদের এই অপশনটা আসবে। এখানে যখন পিয়ার্স করে দেব তখন এই পয়েন্টটা এই লাইনের উপর চলে আসবে এবং এটা তো অবশ্যই আমাদের একটা প্লেন বরাবর আমরা স্কেচ করছি, সেই প্লেন বরাবর থাকবে, মানে এই বরাবর এখন দেখা যাবে না, ঠিক আছে। ওই প্লেনটা যেদিকে ছিল সেদিকেই থাকবে। তো আমি দেখাই, আমাদের ফ্রন্ট প্লেনটা যে বরাবর, স্কেচটাও সেই ফ্রন্ট প্লেনের উপরই হবে। বাট এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা অবশ্যই এই স্পাইরালের একটা পয়েন্টে সিলেক্ট হবে, মানে ওই পজিশনে তাকে নিয়ে আসবে। এখন যদি আমি সোয়েপ্ট কাট করি, এই যে সোয়েপ্ট বস বেস সোয়েপ্ট কাট করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে এই যেটা বরাবর কাটবে সেটাকে সিলেক্ট করে দিলাম অ্যান্ড এটা হচ্ছে গাইডলাইন। ওকে, এখন এইখানে আবার অপশন আছে যে আমি যদি শুধুমাত্র এর থেকে নিচের অংশটুকু কাটতে চাই সেক্ষেত্রে এটা অন রাখবো, যদি বথ সাইডে করতে চাই সেক্ষেত্রে এটা অন করব, আর যদি শুধু ডান সাইডেরটুকু করতে চাই সেক্ষেত্রে এটা, মানে এর পরেরটুকু, এই স্কেচের পরের অংশ যদি কাটতে চাই সেই ক্ষেত্রে আমরা এটা অন করব। কিন্তু আমি চাচ্ছি যে বথ হোক, বাম সাইডও কাটবে ডান সাইডও কাটবে, তাহলে মাঝখানে দিব অ্যান্ড ওকে দিয়ে দিলাম। তো এখন আমরা এটাকে একটু হাইড করে দেই, এই যে যেটা তৈরি করছিলাম এটাকে হাইড করে দিলে আমাদের একটা মানে নাট বোল্ট হয়ে গেল। তো এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, আমাদের এই স্প্রিংটার উপরে অ্যান্ড আমাদের এই স্কেচটার উপরে। স্কেচটা ছোটো বড়ো করলে আমাদের এটা বড় ছোট হবে। এটাকে যদি আমি এখন 5 করে দেই অ্যান্ড এটাকে যদি আমি 2 করে দেই 3 করে দেই, সেই ক্ষেত্রে চেহারা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর একটা বিষয়ের উপর ডিপেন্ড করতেছে, সেটা হচ্ছে এটা যে এটার রেভলিউশন এবং পিচ ডায়ামিটার। তো পিচ যদি আমি আরও কমাই দিই, এটা আছে 10, 5 করে দিলাম এবং এই নাম্বারটা 15 করে দিলাম। তো আমাদের এই থ্রেডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো থ্রেড চেঞ্জ হওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। ওকে, এখন আমি যদি এটাকে একবারেই করতে পারি সেক্ষেত্রে তো আরও ইজি, ফিচার্স ইউজ করে এই হোল হুইজার্ডে যাব, দেন এখানে থ্রেডে যাব, এখানে ওকে দিলাম। এখান থেকে এইখানে প্রিভিউ দেখলে বোঝা যায় যে এরকম একটা সিলিন্ড্রিক্যালের এই যে বৃত্তটা আছে এটাকে সিলেক্ট করতে বলতেছে। ওকে করলাম, দেন বাই ডিফল্ট সে কিন্তু এখানে প্রিভিউ করতেছে যে থ্রেডটা কি এরকম হবে, ঠিক আছে, মানে এইখানে কিছু একটা ভ্যালু সে অটোমেটিক্যালি নিয়ে নেছে। সো আমাদের এখন এই নাম্বারটা চেঞ্জ করতে হবে। নাম্বারটা বলতে এই ডিস্টেন্সটা আমি 50 করে দিলাম, মানে এই থ্রেডটা এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তারপর আমরা যদি এই ড্রিল সাইজটা বড় ছোট করি সেই ক্ষেত্রে দূরত্ব বাড়তেছে। এই যে এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা স্কেচ সে অটো ক্রিয়েট করছে, আমরা যেরকম এখানে ম্যানুয়াল করছিলাম এখানে অটো সে ক্রিয়েট করবে। এবং
এটা কি ম্যাট্রিক ট্যাব হলে এরকম, যদি ইনসি ডাই হয় সেই ক্ষেত্রে ভিতর সাইডে হচ্ছে। যদি আমরা এরকম রাউন্ড চাই, ঠিক আছে, তো আমি ম্যাট্রিক ট্যাব না ইউজ করে আউটসাইডটা করি, আউটসাইড থ্রেড ম্যাট্রিক ট্যাবটাই দিই। ওকে, দেন আমাদের এই ডায়ামিটারটা তো 30 ছিল, এই যে সিলিন্ডারটা এটার ডায়ামিটার 30 ছিল, এবং এটার ডিস্টেন্সটা আমরা চাইলে একটু বাড়াইতে পারি। যেমন এটাকে আমি 1 করে দিলাম, তাহলে কি হলো, এটার থেকে এটার গ্যাপটা বেড়ে গেল। 1 একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, 75 করে দিলাম, 0.75। ওকে, আর কি এই সাইজটা একটু বড় করতে চাচ্ছি। ওকে, এই সাইজ হয়ে গেল। অতিরিক্ত করা যাবে না, অতিরিক্ত করলে আবার হইতে চায় না। ক্লায়েন্ট, কারণ আমার এই সিলিন্ডার একটা নির্দিষ্ট লেন্থ আছে, আমি যদি অতিরিক্ত দেই তাহলে এই দূরত্বটা বেড়ে যাবে, দূরত্বটা বেড়ে গেলে দেখা গেছে এটা অনেক হয়ে গেল, এরকম কিছু লিমিটেশন আছে। আর একটু বড় করা যায় কি, 10। আচ্ছা, এক্সট্রুড, এই কাট বলতে কি, আমি আসলে এই সিলিন্ডারের উপরের ফেসে যদি আমি এরকম তৈরি করতে চাই, সেটা তো কাট হবে না, সেটা হবে এক্সট্রুড। আমাকে অবশ্যই এক্সট্রুড অন করে দিতে হবে। আর যদি ভিতর সাইডে হয় তাহলে সেই ক্ষেত্রে কাট থ্রেড দিতে হবে। ওকে, তো এই যে আমার থ্রেড হয়ে গেল, এবং থ্রেডের হাইট কীভাবে ডিপেন্ড করে সেগুলো আমি কিন্তু দেখাইছি। আবার একটু দেখাই, এখান থেকে এডিট করে দেখাই যে আমাদের এই ডিস্টেন্সটা 50 আছে, আমি চাচ্ছি 100 হয়ে যাক। ওকে, এটা চাইলে পরে আমরা এখান থেকে আপ টু সিলেকশন দিতে পারি। আপ টু সিলেকশন বলতে আমি এই পর্যন্ত চাচ্ছি, এখান থেকে এই ডিস্টেন্সটা কত আমি সেটা জানি না, বাট আমার এইখানে থ্রেড প্যাচ সংখ্যা এই পর্যন্ত হইতে হবে। তো আমি যদি এটা সিলেক্ট করে দিই তাহলে এইরকম আপ টু সিলেকশন, তারপর এখানে আছে রেভলিউশন, আমি কত প্যাচ দিব, 100 প্যাচ দিব নাকি 50 প্যাচ দেব নাকি 70 প্যাচ দেব, প্যাচ সংখ্যা। ওকে, রেভলিউশন, সো যে কোনোটাই দেওয়া যায়। যদি ব্লাইন্ড দেই তাহলে ডিরেক্ট সরাসরি ডিস্টেন্স বোঝায়, যদি আমরা আপ টু সিলেকশন দিই তাহলে আমি যে পয়েন্টটা সিলেকশন করব সেই পয়েন্ট পর্যন্ত। সো যদি আমি এই পর্যন্ত দেই তাহলে কি ভিতর দিয়ে কেটে চলে আসতেছে, তো এই পয়েন্টটা আসলে বাস্তবে হওয়ার কথা না। এগুলো সব কিছু ওকে দেওয়ার পরে যখন আমি কি করব তখন আমার এটা তৈরি হয়ে যাবে। সো এই যে স্কেচ করা অ্যান্ড আমাদের এই সোয়েপ্ট বসের মাধ্যমে করা, তারপরে স্প্রিং তৈরি করা, এগুলো আসলে কেমন একটা কষ্টকর বা সঠিকভাবে হইতে চায় না, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই যে স্ট্যান্ডার্ড যে ভ্যালুগুলো আছে, স্ট্যান্ডার্ড যে থ্রেড আছে, এই থ্রেডগুলো তৈরি করার জন্য আমরা কি করব, এই ফিচার্সটা ইউজ করব, থ্রেড ফিচার্স। অ্যাডভান্স হোলস এসবের কাজ আমি বেশি একটা ইউজ করি না, আমি হোল উইজার্ড অ্যান্ড থ্রেড এই দুটাই বেশি ইউজ করি। সো আমরা আপাতত এই দুটাই প্র্যাকটিস করব।
হোল উইজার্ড অ্যান্ড থ্রেড। দেন আমাদের আজকে টপিকসে আছে স্প্লিট লাইন। স্প্লিট লাইন আমি গতকাল, ভাইয়া হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। এখানে যে থ্রেড কাটা হয়েছিল, মানে আমার প্রশ্ন হচ্ছে, এখানে তো ডায়াতে মনে করেন থ্রেডটা কাটছেন, বাকি আমার মানে নাটের মধ্যে হুম, কিভাবে থ্রেড কাটলে এটা মানে দুইটার মাথা এক হবে? দুইটার মাথা তো অর্থাৎ একই আছে। এই বড় এই, মানে আমি এটা বুঝতে চাচ্ছি যে এই এই যে ইয়াটা আর কি, বোল্টটা যে নাটের মধ্যে প্রবেশ করাবে আর কি, হুম এখন প্রবেশ করানোর সময় যে দুইটা একসাথে বসাই, যে রাইট সাইডে ঘুরালে যে হুম হুম। বোল্টটা আসে, এখন এটা মানে দুইটা থ্রেডটা না মিললে তো আর আসবে না। এখন কিভাবে মিলানো যায় এটা? তুমি কি মানে আরেকটা নাট তৈরি করার কথা বলতেছো নাকি? হ্যাঁ, দুইটা যখন নাট তো নাট এটা তো বোল্ট এটা যখন এটা তো একসাথে হয় আর কি। এটা তো বোল্ট, তাই না? আমি যদি এখানে একটা সঠিক হ্যাঁ, নাট না এটা তৈরি বোল্ট। করি, তাহলে তো এখানে ম্যাট হবে হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ, এটা বলতেছো না? হ্যাঁ, ওটাই বলতেছি, হ্যাঁ আচ্ছা, ওটাই বলতেছি। ঠিক আছে, তোমার আমি উত্তরটা দেই। আমি এখানে আরেকটা যদি ই ড্র করি, নাট নাট তৈরি করতে চাই, ঠিক আছে, এখানে করি নাট, এখানেই করি। এটা কত ছিল? 50। এখানে এখন একটা তুমি কাট করতে চাচ্ছ, যেটা ডায়ামিটার হবে কত? 30। সো টলারেন্স তো অবশ্যই রাখতে হবে, শুধু 30-এ 30 দিলে পরে তো হবে না, ঠিক আছে? 30-এর থেকে একটু বেশি কম দিতে হবে বাস্তব ডিজাইনের ক্ষেত্রে। আমি জাস্ট সলিডওয়ার্কসের ডিজাইনটা দেখাচ্ছি। অ্যান্ড কাট করে দিব আমরা আপ টু নেক্সট। ওকে, এখন এই ইনসাইডে আমি এই থ্রেড কাটতে চাচ্ছি। কি করব? হোল উইজার্ডে যাব, থ্রেডে যাব, দেন আমরা এই লাইনটাকে সিলেক্ট করে দেব। এই লাইনটাকে সিলেক্ট করে দেওয়া মাত্র সে অটোমেটিক্যালি বুঝে গেছে যে এই ডায়ামিটারটা কত হবে। ওকে, দেন আমরা কি করতে পারি, এই জায়গায় যেহেতু আপ টু সিলেকশন আছে, আমাকে সিলেকশনটা নেক্সট করে দিলাম। এখন বাই ডিফল্ট যেহেতু এখানে 10x1.5 যে ইটা আছে, মানে সাইজটা আছে, এই সাইজটাই সে এখানে অটোমেটিক্যালি নিয়ে নেছে। বাট এটা আমার মনে রাখতে হবে, কারণ এই দুটা ক্ষেত্রে এক পার্টের মধ্যে ডিজাইন করলে হবে না। এটাকে একটাতে ডিজাইন করতে হবে, এটা আরেকটাতে ডিজাইন করতে হবে, আরেকটা পার্টে। তারপরে আমরা সেটাকে অ্যাসেম্বলি করব, ঠিক না? সেই ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে কিন্তু কাট হবে, এখানে যে অংশটুকু আছে ওটা কেটে যাবে। আমরা যদি এখানে এক্সট্রুড দেই তাহলে কিন্তু বিষয়টা হবে না। কাট দিলাম অ্যান্ড
বাকি আর কি আরও কিছু কাজ আছে এখানে করা যায় এগুলো, বাট এগুলো আমার আপাতত শেখানোর জন্য প্রয়োজন নাই, দেন ওকে দিয়ে দিলাম। তাহলে এখন কিন্তু আমাদের কি হয়েছে এখানে, আমি একটু যদি কেটে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবো। নাইস। এই যে ফারহাদ, কি তুমি বুঝতে পারছো যে আমি কিভাবে নাট ডিজাইন করলাম, নাটের থ্রেড? জি, নাটের থ্রেডটা বুঝছি। এখন যদি এইখানে এটার সাথে এটাকে নিয়ে আসা হয় সেক্ষেত্রে নর্মালি ম্যাট হবে, কিন্তু কিছু প্রফেশনাল কাজ আছে সেইগুলো, যেমন এইখানে তোমাকে অবশ্যই চ্যাম্পার করে দিতে হবে, ঠিক আছে? চ্যাম্পার না করলে এখানে এটা এই যে যে প্রান্তটা এটা ঢুকতে চাবে না, তারপরে এইখানেও আমাকে কিছু চ্যাম্পার করতে হবে। জাস্ট তোমাকে আমার এখন একটা ভিডিওতে তো সব শেখানো সম্ভব না, বাট কিভাবে আমাদের এই ফিচার্সটা ইউজ করতে হয় সেটা আশা করি এখন ক্লিয়ার, তাই না? জি। আচ্ছা, আরও কাজ আচ্ছা, করতে। ভোল্টেজে 30 mm নিছেন, তারপর নাটেও 30 mm নিছেন। তো সেক্ষেত্রে কি দোনোটাই ম্যাট হবে নাকি বড় ছোট নিতে হয় একটু? এইখানে আসলে ম্যাটের ক্ষেত্রে মূলত যে বৃত্তটা আছে না, এই বৃত্তের সাথে ম্যাট হয় জি। এই সফটওয়্যারের ক্ষেত্রে, ঠিক আছে? হুম। যদি আমি একটু কম বেশিও নেই সেই ক্ষেত্রে সফটওয়্যার অত বোঝে না, কিন্তু বাস্তবতা তো আলাদা। যখন আমরা এটাকে একটা অরিজিনাল প্রোডাক্ট তৈরি করব, যখন এটা করবো এটা তো সলিড হবে, তখন কিন্তু কাজ করতে হবে না, ঠিক আছে? যখন আমি এমনি সলিড ওয়ার্কসে দুটাকে অ্যাসেম্বলি করব তখন সমস্যা নাই, তখন সে তার মতো করে ব্লাইন্ড করে নেবে, মানে একটা এর ভিতর দিয়ে ঢুকেও যায়। কিন্তু বাস্তবে কি এটা যদি আমি এর সাথে এর উপরে নিয়ে আসি তাহলে কি একটা সাথে একটা ইনসাইড করবে না কিন্তু। তো সফটওয়্যারের ক্ষেত্রে ওকে। একরকম দেখাইতেই পারে, কিন্তু বাস্তবতা আলাদা। সেই জন্য তোমাকে অবশ্যই টলারেন্স সেট করতে হবে, যে ইউনি টলারেন্স আছে, বাই টলারেন্স আছে, ঠিক আছে? এইসব সম্পর্কে তোমাকে জানতে হবে, দেন তোমাকে এইসব আপডেট করতে হবে। যেমন এইখানে চ্যাম্পারের জি ভাইয়া, প্রয়োজন বুঝতে নাই, এখানে অটোমেটিক্যালি সে চ্যাম্পার করে নেছে, কিন্তু কিছু কিছু জায়গা আছে চ্যাম্পারের প্রয়োজন হইতে পারে। দেন তুমি চাচ্ছ এমন কিছু একটা, যে ফ্রন্ট প্লেন, আমাদের নাটে এরকম কিছু একটা থাকে না কাটা? যে শ্যাম্পার থাকে আর কি এই জায়গায়, হ্যাঁ, চ্যাম্পার। নাকি? হ্যাঁ হ্যাঁ, তো সেটাকে আমরা সোয়েপ্ট রিভলভ কাটের মাধ্যমে কাটতে পারি। এইখানে এটা দিলাম, কাজ করে না, সেক্ষেত্রে এখান থেকে এটা অন করতে হয়, এই যে এই অ্যাক্সিসটা, এবার অ্যাক্সিস সে বুঝতে পারছে। সো অনেক সময় অ্যাক্সিস থাকে না, অ্যাক্সিস এখান থেকে অন করবা, ওকে? আবার পরবর্তীতে এটাকে থেকে অফ করে দিবা। তো এই যে এটা হলো, দেন আমরা চাইলে মিরর করে দিতে পারি। মিরর করার জন্য কী করতে হবে, আমাকে ঠিক মাঝ বরাবর একটা প্লেন ক্রিয়েট করতে হবে। এই যে মাঝে প্লেন ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা যদি এখন মিরর করতে চাই, কি ফিচার্স মিরর, অবশ্যই ফিচার্স মিরর, এখানে যাব, মিররে চলে আসব, এখানে আছে রেফারেন্স, কার সাপেক্ষে আমরা মিরর করব। আর আমরা যেহেতু এটা ফিচার্সের মাধ্যমে কাটছি সেহেতু আমরা ফিচার্সে সিলেক্ট করে দেব, ওকে? যদি আমরা ফিচার্সের মাধ্যমে না হয়, অনেক সময় আছে বডিস মিরর হয়, বডিস মিরর, এখানেও অনেক সময় কাজ করতে হতে পারে। যদি ফিচার্সে কাজ না করে তখন বডিস মিররে কাজ করে। তো ওকে, আমি এটাকে এখন ডাউন করে যদি দেই সেক্ষেত্রে থ্রেড হয়ে যাবে। এই যে তো নাট বোল্ট প্রত্যেকেরই ক্ষেত্রে থ্রেডের প্রয়োজন আছে। আমরা থ্রেড যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে হোল উইজার্ডে যেয়ে আমরা এটা ইউজ করব। আর যদি আমাদের পাঞ্চ করার প্রয়োজন হয়, ছিদ্র করার প্রয়োজন হয়, এই যে হোল এরকম, সেই ক্ষেত্রে আমরা এই হোল উইজার্ডে ক্লিক করব। মোটামুটি অনেক কিছুই আমরা আস্তে আস্তে শিখে গেলাম। এখানে যা যা আছে টুলস,
মোটামুটি এগুলো সম্পর্কে সবাইকে কিছুটা অবগত করতে পারছি। আর আমাদের প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও ফলো করতে হবে, তাহলে পরে আমরা আমাদের আরও ডেভেলপমেন্ট দেখতে পাবো। আমাদের এবার আছে কি কম্পোজিট লাইন, হেলিক্যাল অ্যান্ড স্পাইরাল। এই হেলিক্যাল অ্যান্ড স্পাইরাল অলরেডি কিন্তু আমরা দেখাইছি এই যে নাট ক্রিয়েট করার ক্ষেত্রে। সেটা হচ্ছে কি যে এই যে এটা হচ্ছে হেলিক্যাল স্পাইরাল গিয়ার, সরি গিয়ার বলতেছি কেন, হেলিক্যাল অ্যান্ড স্পাইরাল। সো এইখানে যাব অ্যান্ড এইখানে হেলিক অ্যান্ড স্পাইরাল পাবো। তো এটা কিন্তু সহজে কাজ করবে না, সেক্ষেত্রে আমাকে অবশ্যই আগে কী করতে হবে, আমি একটা বৃত্ত থাকলো যেটা এক্সট্রুড হবে, অ্যান্ড হেলিক্স করতে গেলে আমাকে এখানে একটা ফেসে কী করতে হবে, বৃত্ত ড্র করতে হবে। তো আমি বৃত্তটাকে কনভার্ট করে দিলেই তো ড্র করার মতো হয়ে গেল। এখন যদি আমরা হেলিক্স স্পাইরাল দেই তাহলে ইজিলি আমাদের এই যে তৈরি হয়েছে। এবং এটাকে রিভার্স করতে চাইলে এরকম রিভার্স করব, বাকি কাজ আমি বুঝাইছি অলরেডি ক্লাসে। তো এই ছিল হেলিক্স অ্যান্ড স্পাইরাল। দেন আমাদের আজকে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কম্পোজিট লাইন। আসলে মূলত আমরা 3D স্কেচ করার ক্ষেত্রে বেশি দেখা যায়। 3D স্কেচ কীরকম, যে আমরা ফ্রন্ট প্লেনে আমরা কিছু একটা ড্র করতেছি। আচ্ছা, আমি নতুন একটা পেজ নেই, এখানে নিউ ফ্রন্ট প্লেনে আমি একটা কিছু ড্র করতেছি। অ্যান্ড এগুলোর কিছু একটু ডাইমেনশন দিই। ওকে, না ওকে না, আমি ফিলেট করি। তো এই ছিল আমাদের কি ফ্রন্ট প্লেনে স্কেচ। এবার আমি রাইট প্লেনে আরেকটা স্কেচ করব, সেটা হচ্ছে কীরকম, আচ্ছা আন্দাজে একটা কিছু একটা আঁকলাম। এখন বাস্তবে এটা 3D-তে কেমন দেখায়, সেই ক্ষেত্রে কি করতে হবে, এটা আমার মনে হয় এটা প্রজেক্টেড কার্ভ যেটা দেখাতে যাচ্ছি। এই যে প্রজেক্টেড কার্ভ যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে দুটো স্কেচ ছিল, এই একটা স্কেচ আর এই যে আর একটা স্কেচ, এই দুটো স্কেচকে যদি আমরা ওকে করে দেই, সো এই যে যে স্কেচটা তৈরি হয়েছে নতুন, এই যে এটাই হচ্ছে প্রজেক্টেড কার্ভ হচ্ছে কি, যে এই কার্ভটা আমরা 3D-তে যদি দেখি তাহলে দেখব কি এইখান থেকে এইদিকে গেছে।
আমরা যদি ফ্রন্ট সাইড থেকে দেখি তাহলে দেখা গেছে আমরা এরকম দেখব যে এইদিকে যায় ডান দিকে গেছে। এই কার্ভটাকে ব্যাক সাইড থেকে যদি এই পেছন সাইড থেকে দেখি তাহলে কি বাস্তবে আমরা শুধু এইটুকু দেখব। আবার যদি রাইট সাইড থেকে দেখি তাহলে কি দেখব, এই কার্ভটাকে এরকম সোজা যায় ডান দিকে এরকম ঘুরে গেছে, ঠিক আছে। আর যদি আমরা 3D-তে দেখি তাহলে কি বুঝতে পারবো যে প্রজেক্টেড হয়েছে, যে এইভাবে এইভাবে যে এইভাবে আছে। তো অরিজিনাল কার্ভটা সেইটা। তো এরকম একটা কার্ভ যদি 3D কার্ভ যদি তৈরি করতে হয় সেই ক্ষেত্রে আমাকে প্লেনে স্কেচ করতে হবে। সো আমি দেখানোর জন্য ফ্রন্ট প্লেন আর রাইট প্লেনে ড্র করছি। আমরা যখন কাজ করব তখন আমার প্লেন যে ফ্রন্ট প্লেন আর রাইট প্লেনে হবে তা না, তখন আমরা ওই অবজেক্টের সাপেক্ষে যে প্লেন দরকার সেই প্লেনে, দুইটা প্লেনে আমরা এরকম যদি ড্র করি, স্কেচ করি, অ্যান্ড ওই স্কেচটাকে 3D-তে কনভার্ট করতে চাই যদি, তখন আমরা প্রজেক্টেড কার্ভ ইউজ করব, প্রজেক্টেড কার্ভ। তো আমাদের প্রজেক্টেড কার্ভ হচ্ছে এইটা। আর এই স্কেচগুলোকে আমি একটু হাইড করে দিই। ওকে, এখন আমি আরবার একটু দেখাই যে যদি আমি ফ্রন্ট সাইডটা দেখি তাহলে কী হবে, এরকম মনে হবে। আর যদি রাইট সাইড থেকে দেখি তাহলে জাস্ট মনে হবে এরকম, কিন্তু বাস্তবে সে এদিকে গেছে, কিছুটা বাম দিকে, আমাদের এদিকে আসছে, ব্যাকওয়ার্ডে আসছে, তারপরে আবার এদিকে চলে গেছে। সো কেউ যদি বলে যে ভাই আমি এরকম একটা পাইপ তৈরি করতে চাই, তারপরে এখানে ক্লিক করে আমরা কি করব, সুইফট বসে চলে যাব, সার্কুলারে ক্লিক করব, সার্কুলার ডায়ামিটার দিব 20, এখানে জাস্ট ক্লিক করে দিলাম। এটা 20 না দিয়ে 10 দিই। অ্যান্ড কেউ যদি থিকনেস দিতে চায় যে পাইপটার থিকনেস হবে এতটুকু, এবং সেই থিকনেসটা মিড পয়েন্ট থেকেই শুরু হবে, মানে বাম দিকে, উপর দিকেও এবং নিচের দিকে, মানে ভিতর দিকে আউটসাইড এবং ইনসাইডে থিকনেস হবে হচ্ছে কত, 1। কেউ যদি চায় 2 ডিরেকশনে দিতে তাও পারবে, যে আউটসাইডে হবে 1 আর ইনসাইডে হবে 0.5, ঠিক আছে। সো এভাবে কি একটা পাইপ ড্র করা সম্ভব। তো এই লাইনটা ক্রিয়েট করাটা অনেকটাই টাফ, বাট যারা কাজ বোঝে জানে তাই এক্ষেত্রে কোনো ব্যাপার না। তো কার্ভটার নাম কি, প্রজেক্টেড কার্ভ। ওকে, প্রজেক্ট কার্ভ। এরপরে স্প্লিট লাইন গতকালে আমরা শিখছি, স্প্লিট লাইন কিভাবে করতে হয়। আমি আবার একটু দেখাই যে প্রজেক্ট কার্ভকে একটু হাইড করে দেই। আমার যদি এইখানে একটা স্প্লিট লাইন করতে মন চায় সেই ক্ষেত্রে আমি কি করব, এই যে ফ্রন্ট প্লেন আছে নতুন, ওর থেকে একটু দূরে, আচ্ছা দূরের দরকার নেই, আমরা ওই ফ্রন্ট প্লেনে একটা স্কেচ করি, দূরের প্রয়োজন নেই। সো মূলত আমি চাচ্ছি এই এই বটম থেকে এটা একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে। তো এইখানে একটা মানে সেপারেট হবে, এটা আলাদা, ফেসটা চেঞ্জ হবে, এই ফেসটার এই ফেসটা চেঞ্জ হয়ে যাবে। এখন তো আপাতত দুটো একটাই আছে, এটাকে চেঞ্জ করতে চাচ্ছি, স্প্লিট করতে চাই এখন। সেই ক্ষেত্রে আমাকে আগে স্কেচ থেকে বের হতে হবে, দেন এখানে যাব, স্প্লিট লাইনে ক্লিক করব, স্কেচটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে যে আমরা যে স্কেচটা করছি, আমরা ফেসটাকে সিলেক্ট করে দেব। যদি ওই বরাবর ফেস না থাকে সেক্ষেত্রে কিন্তু সে স্প্লিট করবে না। ওকে, এই যে হয়ে গেছে, এই একটা ফেস, এই আর একটা ফেস। সো স্প্লিট লাইন অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা লেখালেখির কাজে ইউজ করি, অনেক সময় ফেস সারফেসের কাজে ইউজ করি, বিভিন্ন সময় ইউজ করি। সো এই বেসিকটা ভালোভাবে শিখে রাখা উচিত। প্রজেক্টেড লাইন বুঝলাম, কম্পোজিট লাইন বলতে আমরা কনভার্ট করি যেটা, সেটা। আর এটার কাজ আমি বেশি একটা আমি নিজেও পারি না, জানি না এটা কীভাবে ইউজ করে, এটাও জানি না। তবে আমাদের ম্যাক্সিমামই আমি দেখছি এই যে উপরের 3টা এবং এটা ইউজ করতে। সো এই ধরনের কাজগুলো আমরা কোথায় খুঁজে পাবো, রেফারেন্স জিওমেট্রির পাশে যে কার্ভস, এখানে খুঁজে পাবো।
ওকে, আর হোল উইজার্ড সম্পর্কে আমরা মোটামুটি আজকে ক্লিয়ার বুঝতে পারছি যতটুকু পারছি। আর যদি না বুঝি, আগে আমরা ক্লাসের ভিডিওটা প্রায় দেখবো ভালোভাবে মনোযোগ দিয়ে, দেন যদি না পারি আমরা নেক্সট ক্লাসে বলবো যে ভাই আমি এখানে ট্রাই করতেছিলাম, পারতেছি না, ট্রাই করবো সলভ করে দেওয়ার। তো আজকের আউটলাইনে আমাদের মোটামুটি ক্লিয়ার। দেন নেক্সট দিন আমরা এই বিষয়গুলো শিখবো। তার মধ্যে থেকে র্যাপ, পিকচার এটা মনে হয় শেখানো হয়ে গেছে। ইমেজ কোয়ালিটি, ইউনিট সেট করা, না ইউনিট সেট করা এটা আমরা শিখাই নাই। তারপর অ্যাডিন্সটা একটু দেখাই দেব। তারপরের দিন থাকবে আমাদের র্যান্ডারিং কিভাবে করতে হয়, কিভাবে জিপ ফাইল সেভ করতে হয়, মানে আমরা যে ফাইলটা সেভ করতেছি এই ফাইলটাকে আমরা যদি জিপ করে পাঠাতে চাই সেক্ষেত্রে কীভাবে জিপ করব, ফাইল প্রপার্টিস, এই বিষয়গুলো ক্লাস 12-এর দিন বলবো। পিকচার অ্যাড করা। আর আমাদের আগামী ক্লাসে থাকবে কি, যে র্যাপিং করা যেহেতু শিখছি, রিবের কাজ শিখবো। রিবের কাজ অলরেডি আমরা পারি মনে হয়, আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, 2-3 জন দেখলাম হোমওয়ার্ক সাবমিট করছে। সো তারপরেও রিবের যেহেতু নতুন ব্যাচে আমার ক্লাস নিতে হবে, রিবের কাজটা শিখাবো। ইউনিট কিভাবে সেট করতে হয়, যে দশমিকের পরে কয়টা নাম্বার থাকবে, দশমিকের আগে কয়টা নাম্বার থাকবে, এই বিষয়গুলো ইনশাল্লাহ আগামীকাল আলোচনা হবে। সো আজকে ক্লাসে আর কারো কোনো কি কোশ্চেন আছে, যে ভাই এটা এটা বলছেন আমার তো এটা বোঝা হয়নি? হ্যালো, কামরুল হাসান ভাই, যদি মোবাইল থাকে তাহলে দুইটা দিয়ে জয়েন করতে হবে। মোবাইল দিয়েও জয়েন করবো, পিসি দিয়েও জয়েন করবো, কারণ কথা না বলতে পারলে তো সমস্যা। আমরা ফিডব্যাকও চাই, কি কি শিখতেছি এটা রিপ্লাই দিতে হবে। নেক্সট দিন থেকে ট্রাই করব মোবাইল অ্যান্ড পিসি দুটা দিয়ে জয়েন করার। ফারহাদ, তোমার কি কোনো কোশ্চেন আছে, কোনো কথা না আছে? ভাই, ঠিক আছে। আচ্ছা, আমরা 9 নম্বর ক্লাসের ভিডিওটা আপলোড করছিলাম গতকাল, কি জানি কেন যেন প্রবলেম হয়েছে, আজকে আবার আপলোড করে দিছি। আর 10 নম্বর ক্লাসের রেকর্ডটাও আজকে দিয়ে দেবো। সো এগুলো একটু কষ্ট করে সময় নিয়ে প্র্যাকটিস করো। শুক্রবার এর আগ পর্যন্ত কোনো বন্ধ নাই, আগামীকালও ক্লাস নেব, তারপরের দিনও ক্লাস নেব ইনশাল্লাহ। ঠিক আছে, যদি কথা না থাকে আমি ক্লাসটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।